Scan Product presents Didi #1 Season 7 Jewelry Partners and Coconut Diamonds নতুন তৈরি। প্রত্যেক নারী চায় নিজের আইডেন্টিটি, নিজের পরিচয়, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে নয়, বরং সব বাধা, সব ভয়কে জয় করে নারী চায় নিজেকে প্রকাশ করতে, নিজের পরিচয় তৈরি করতে। আজকে এমন চার দিদি মঞ্চে আসবেন যারা নিজেদের পরিচয় তো বটেই, অন্যের কাছেও দৃষ্টান্ত স্বরূপ তাদের জীবনের গল্প শোনার জন্য এবং প্রচুর মজা করার জন্য আমি ডেকে নেব আজকের পর্বের চার দিদিকে, করব তাদের জয়গান। আসুন সবাই। মহুয়া চক্রবর্তী কোত্থেকে এসেছেন দিদি? সল্টলেক থেকে এসেছি। ওকে। প্রফেশনালি ফিল্ম ডিরেক্টর, দুটো সিনেমা ডিরেক্ট করেছি অলরেডি। প্যাশনেটলি সুন্দরবনের ইন্টেরিয়ারে কাজ করি। দুটো দুরকম একদম একদম প্ল্যান অপোজিট পুরো। ওকে, আমরা নিশ্চয়ই গল্প শুনবো। মৌসুমী মির্জা। নমস্কার, আমি মৌসুমী মির্জা, আমি আন্দুল হাওড়া থেকে আসছি। আমি এখন ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ থেকে থার্ড ইয়ারে পড়ছি বাংলা অনার্স নিয়ে, আর এর পাশাপাশি আমি একজন ডান্সার। শুভ্রা মুখার্জি। নমস্কার দিদি, আমি এসেছি হাওড়া শিবপুর মন্দিরতলা থেকে। অনেক বাধা পেরিয়ে আমি এখন একটা ইন্টারন্যাশনাল এনজিওতে প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করছি। ওকে। মৌসুমী মাহাতো। নমস্কার দিদি, আমি মৌসুমী মাহাতো। আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আমি এখন মোবাইল ফোনে সেলস এক্সিকিউটিভ একজন। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভার জয়তে। প্রথমে একটু মহুয়ার সাথে কথা বলি, কি হবে হঠাৎ মনে হলো যে ফিল্ম ডিরেক্টর হব? ফিল্মের প্যাশন বরাবরই ছিল, খুব ছোট থেকে ছিল। ফার্স্টে কিছু ডকুমেন্টারিজ অ্যান্ড শর্ট ফিল্মস নিয়ে শুরু করি, তারপরে ওখান থেকে ডেভেলপ করি ফিচার ফিল্মের স্ক্রিপ্টটা। প্রথম ফিল্মটা করি 2014-এ, পরমব্রত আর পার্নো লিডে ছিল, গ্ল্যামার। সেকেন্ড ফিল্ম তানজিল, অমৃতাকে নিয়ে, যেটা কলকাতা ফেস্টিভ্যালে স্ক্রিন হয়েছে আর 4টে আলাদা ফেস্টিভ্যালেও গেছে। কত বছর হয়ে গেল এই প্রফেশনের সাথে? 10 years। 10 years, গুড গুড। তারপর সুন্দরবনটাও চলছে পাশাপাশি। ফিল্মে কাজ করছিলে, রঙিন দুনিয়া, একদম গ্ল্যামার ওয়ার্ল্ড যাকে বলে, সেখান থেকে সুন্দরবন, এটা কোত্থেকে শুরু হলো? সুন্দরবনের একটা অদ্ভুত ঘটনা আছে, আমি এটাও সিনেমা থেকেই ডেভেলপ করেছি রাদার। একটা ডকুমেন্টারি শ্যুট করতে গেছিলাম আমি সুন্দরবনে। তো আমরা একটা অসম্ভব ভালো রিসর্টে ছিলাম বালি আইল্যান্ডে। তো আমি একটুখানি ঘুরতে বাইরে বেরিয়ে যাই এবং হাঁটতে হাঁটতে একটা জায়গাতে গিয়ে দেখি একজন ভদ্র মহিলা, তার শাড়িটা একটা একটা ওই গাছের মধ্যে ঝুলছে, আর সে একটা গামছা পরে কিছু একটা করছিল। তো আমাকে দেখে সে হঠাৎ করে ওই বুশটার ভেতরে ঢুকে যায়। এবার ইভিনিংয়ে কফি খেতে খেতে যখন আমরা গল্প করি তখন আমি বলি এটা। সো তখন আমাকে বলে যে না না, ওটা ওরম কিছু না, ওর একটাই শাড়ি আছে। তো আমি বলেছিলাম যে লাইক একটা শাড়ি একটা মানুষের থাকতে পারে না, নট পসিবল। তো ও তখন বলেছিল যে চলো তোমাকে আমি দম নিয়ে গিয়ে আরও 10টা ফ্যামিলি এরকম দেখাচ্ছি। সো হি লিটারালি টুক মি, অ্যান্ড আমি ওখানে আরও 60টা এরকম ফ্যামিলি দেখলাম যাদের অ্যাকচুয়ালি একটা করে কাপড় আছে। মানে ওরা সেটাকে ধোয়ে শুকায় এবং তারপর মাছ ধরে, ওটাই পরে, শুকিয়ে গেলে আবার ওটা পরেই বাড়ি চলে যায়। সো যার বাড়িতে যাই, যাকে আমি দেখেছিলাম রীতা, আমি তার টানে আবার ফেরত যাই। এটা 5 বছর আগের ঘটনা। সো ওই নাইট আমি ডিসাইড করি যে আমি রীতাকে অন্তত দেখবো। তো একটা ফ্যামিলি থেকে এখন ইটস 20 ফ্যামিলি। আচ্ছা। তো ওখানে যাই, আমি ওদের গ্রসারি সাপোর্টটা দিই, এখন মেনলি এখন গ্রসারি দিচ্ছি। আর এডুকেশনালটা আমি খুব চেষ্টা করছি, কারণ আমি চেষ্টা করছি যে এডুকেশনটা দিয়ে যদি ওদেরকে কোথাও এখানে কাজটা দেওয়া যায়। আচ্ছা। বিকজ ওদের সমস্যাটাই হচ্ছে লিভিংয়ের জন্য কাজটা, কারণ ওই হানি কালেক্টিং অ্যান্ড ফিশিংয়ের জন্য ওরা যেহেতু ভেতরে ঢুকে যায়, টাইগার অ্যাটাকটা সব থেকে বেশি ওই এরিয়াতে হয়। এই ভেরি রিসেন্টলি লাস্ট মান্থে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। আমার বাচ্চাগুলোকে পড়িয়ে জাস্ট বেরিয়েছে, আমার ওখানে বেশ কিছু বাচ্চা আছে। তো ওদের পড়িয়ে জাস্ট বেরিয়ে আমি কলকাতাতে, আমার গাড়িটা জাস্ট ঢুকেছে, তখনই আই রিসিভড আ কল। আমি ঝড়খালিতে পড়াচ্ছিলাম, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে লোকাল ওখান থেকে বললো যে রফিককে তুলে নিয়ে গেছে। আমি রফিককে সবে পড়িয়েছি, আজও রফিকের বডি পাওয়া যায়নি। তো ওই শুধু ওই বাঘের ছাপটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে বাঘই তুলে নিয়ে গেছে ওখান থেকে। মাতৃজনের সমস্যাটা কোথায়? এইরকম পভার্টি কেন? ওখানে এক তো কোনো এড পৌঁছায় না, যেটা আমার ধারণা। প্রচুর এনজিওস আছে, প্রচুর নন কোঅপারেটিভ অর্গানাইজেশনস আছে, কিন্তু মনে হয় না যে ওখানে সঠিকভাবে এডুকেশনাল ম্যাটেরিয়াল বা কিছু পৌঁছায়। সব থেকে যেটা মেজর সমস্যা সেটা হচ্ছে লিভিংয়ের জন্য ওদের কোনো কাজ নেই, মানে দ্যাট ইজ দ্য প্রাইমারি থিং। ওখানে তো কোনো কিছু হবে না, বিকজ ওটা তো স্যালাইন ওয়াটার অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া, পুরো মাটি এত লুজ ওখানে।
কোনো কনস্ট্রাকশন করা বা কিছু করা খুব ডিফিকাল্ট। কিছুই হবে না। কোনো কিছুই ওখানে করা যায় না। আর ছোট 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 আইল্যান্ড না? হ্যাঁ, ভীষণ ছোট ছোট। আর আইল্যান্ডগুলো তো ডুবে যাচ্ছে সব থেকে, এখন তো মাটির তলায় চলে যাচ্ছে আইল্যান্ডগুলো। এই প্রচেষ্টাটা কতদিন ধরে চলছে? এটা 5 বছর। ভীষণ নভেল কজ মহুয়া, খুব ভালো লাগলো কথা বলে। একদম ডিফারেন্ট প্রফেশনে বিলং করো, তার থেকে আবার ডিফারেন্ট একদম জায়গায় গিয়ে কাজ করো। ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো মহুয়া কথা বলে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জীবনে আরো এগিয়ে যাও এবং সুন্দরবনের মানুষের জন্য মহুয়া চক্রবর্তী যেন সবসময় পাশে থাকে। থ্যাংক ইউ মহুয়া, থ্যাংক ইউ সো মাচ। খেলাটা হচ্ছে অনেক বল যাচ্ছে, 2 হাত দিয়ে বলগুলোকে ওই জার থেকে বাইরে ফেলতে হবে। গ্লাস বক্সটাকে সব থেকে আগে যে খালি করবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5। শুরু করবো প্রথমে মহুয়াকে দিয়ে। এসো মহুয়া। যত রাগ যত কিছু আছে, অ্যাগ্রেশন আছে, সব বার করে দেবে। রাইট, শুরু করছি, স্টার্ট। আর কয়েকটা বাকি, কামান। হাতের জন্য খুব ভালো এক্সারসাইজ। এদিকে অরেঞ্জটা ভালো। ভেরি গুড। এর থেকে সুন্দরবনে কাজ করা অনেক সহজ। ডেফিনেটলি। ওকে, এবার দেখি টাইম মহুয়ার। 1 minute 20 seconds। মৌসুমী গ্রাজুয়েশন করছো? হ্যাঁ, 3rd ইয়ার, এবার ফাইনাল ইয়ার। ওকে, আর ওটার পাশাপাশি আমি একজন ডান্সার। কি ডান্স করো? আমি কোনো প্রপার ফর্ম বলতে পারবো না যে আমি এই ফর্মেই ডান্স করি। সব রকম ডান্স করো? হ্যাঁ, কেন কি আমার বাচ্চা বয়স থেকে কোনো টিচার নেই, মানে আমি উইদাউট টিচারই নিজে থেকে নাচ শিখেছি, নিজে থেকে যেটুকু করার করেছি। কোনো অবধি উইদাউট টিচার আমি মাধ্যমিকের পর থেকে, মাধ্যমিকের সময় আমার শুধু ইংলিশ আর অঙ্কের টিচার ছিল, আদারওয়াইজ কোনো সাবজেক্টে টিচার ছিল না। আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি, উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট ডিভিশন ছিলাম। বাহ, ভেরি গুড। উইদাউট টিচার আমি এখন অবধি উইদাউট টিচারই পড়াশোনা করি। পাশে একটা ডান্স স্কুল ছিল, তো সেইখানে আমি দেখতাম যে অনেক দিদিরা বা অনেক আমার বয়সী অনেকে নাচ করতে যেত। আমার প্রচণ্ড ইচ্ছা করতো যে আমিও যাব ওখানে, আমিও নাচবো, কিন্তু বাবা সাপোর্ট করতো না। তো দরজার যে ছোট্ট ফাঁকটা থাকতো, এই ফাঁকটা দিয়েই আমি উঁকি মেরে মেরে দেখতাম যে কখন হাত তুলছে, কখন পা তুলছে, কীভাবে পায়ের বিট ওরা দিচ্ছে, কোনটার সাথে কীরকম। তার সাথে সাথে আমিও নিজে বাইরে করার চেষ্টা করতাম, বাড়িতে করতাম। আমার বাচ্চা বয়স থেকে যেহেতু আমি আমার কারোর কাছে কোনো টিচার ছিল না, তাই আমার ঘুঙুর টুঙুর কিছু ছিল না। বাড়িতে মায়ের যে চাবির গোছা ছিল, আলমারির চাবির গোছাকে পায়ে বেঁধে আমি নাচ করতাম। যেরকম হয় পাড়ার ছোটোখাটো প্রোগ্রাম করছিলাম, চলছিল। একটা টাইমের পর যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন একদিন হঠাৎ মা দোলের সময় অসুস্থ হয়ে যায়। জানতে পারি পরে, টেস্ট করে তারপর পরে জানতে পারি যে আমার মায়ের রেকটাম টিউমার ধরা পড়েছে, যেটা একটা খুব খারাপ স্টেজে পৌঁছে গিয়েছিল। মাকে কেমো নিতে হয়েছিল। SSKM-এ মা পুরো দীর্ঘ 2 বছর ওখানে ভর্তি ছিল। আমি একটা নর্মাল সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো আমাদের সেভিংস বা সেই হিসেবে আমাদের ছিল না, আর্থিক সাপোর্ট কিছুই সেরকম ছিল না। তো মাটির ভারে যে আমি সাইকেল কিনবো বলে টাকা জমিয়েছিলাম, একটা দিন বাপি এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। মানু, দোকানে এখনো হাফ টাকা পে করা হয়নি, ওষুধ তোর মায়ের হাফ কিনে আনতে পেরেছি, এখনো হাফ কিনতে পারিনি, ওই টাকাটা আমার লাগবে, ঠিক আছে? আমি যে কি আমি ভাবছি বাবা আমার থেকে টাকা নিয়ে যাচ্ছে, অতটা বোঝার মতন আমার ক্ষমতাটাই হয়নি যে অ্যাকচুয়ালি আমার মায়ের কি হয়েছে। আমি তো নিজে কিছু বুঝতেই পারছি না যে আমার কীরকম, আমি কী করবো। আমার একটা ছোটো ভাই আছে, তখন আমার ভাই ক্লাস 1-এ পড়ে, অনলি মাত্র 6 বছর বয়স। আমি কি সামলাবো, কি করবো, আমি তো কিছু বুঝতে পারছি না ওই সিচুয়েশানে। এবারে তারপর বাবা এসে জানায় যে না, মায়ের ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, বাট মা এখন ভালো আছে। এরকম সিচুয়েশান তৈরি হয় যে বাড়িতে যে ভাত রান্না হবে সেটার জন্য চাল নেই বাড়িতে। তো আমি বাইরে আমি হোল নাইট প্রোগ্রাম করতে যেতাম, তখন মাধ্যমিকের আগেরটাতেই বলছি, হোল নাইট বাইরে প্রোগ্রাম করছি, এসে ঢুলতে ঢুলতে পড়তে যাচ্ছি।
বাইরে থেকে প্রোগ্রাম করে আনলে যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে চাল আলু কিনে এনে ভাতে সেদ্ধ ভাত হবে, এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে একটা টাইমে গেছি। তো তারপর ওরকম জায়গা থেকে বাবা একটা কাজ পেলো, কারখানায় সাধারণ একটা কাজ নিয়েছে, লেবারের কাজ। তারপর বাবা বললো যে না, বাইরে নাচ করতে তো হবে না। তারপরে বাড়িতে মাত্র 5 জন স্টুডেন্টকে নিয়ে আমি ডান্স মানে একটা ছোট্ট আমি নাচ স্কুলটা খুলি আর কি। তো করলাম 5 জন স্টুডেন্ট নিয়ে, আস্তে আস্তে প্রোগ্রাম করতে 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 পপুলারিটি বাড়লো। তারপর এরকম হতে হতে এখন অনেক স্টুডেন্ট আমার, মানে যাদের এই কালকেও একটা প্রোগ্রাম করে এসেছি। মা ভালো আছেন? হ্যাঁ, মা এখন ভালো আছেন, মা এসেছেন। আর তারপর ওরকম করে এখন নাচ করছি, এখন বাবাও সাপোর্ট করছে। আর এখন তো পড়াশোনাও চলছে? পড়াশোনাও তার সাথে চলছে। ভেরি গুড। তাহলে এবারে পরীক্ষাটা পাস হয়ে যাওয়ার পরে তাহলে একদম ভালো করে নাচটা শিখতে হবে। হ্যাঁ, কারণ তুমি নাচটা এতটা ভালোবাসো, তা সেটাই তোমার এখন দেখো, সেটাই মাকে ফিরিয়ে এনেছে, সেটাই তোমার বাবা মার মুখে হাসি ফুটিয়েছে। তুমি সেই প্রফেশন, তুমি সেই কাজটাকে ভালোবেসেছো বলে তো সেই কাজটা নিয়ে আরও এগিয়ে যাও। খুব ভালো মৌসুমী, খুব ভালো করে জীবনে অনেক বড় হও, অনেক স্ট্রাগল করেছো, বাবা মার পাশে দাঁড়িয়েছো তুমি। ভেরি নাইস, খুব ভালো লাগলো কথা বলে তোমার সাথে। বাট তুমি নাচটা ছাড়বে না, নাচটা নিয়ে এগিয়ে যাবে এবং নাচ শিখতে হবে ভালো করে এবার, ঠিক আছে? আর তোমার নাচের স্কুল যেন অনেক বড় হয়। থ্যাংক ইউ সো মাচ। সময় শুরু হচ্ছে এখন মৌসুমী, স্টার্ট। আমার মাথার উপর পড়ছে ধবাস ধবাস করে, পুষ্প বৃষ্টি হচ্ছে আমার মাথার উপরে। ওকে বাবা, আমার মাথার উপর 2-3টে পড়েছে ঢক ঢক করে। মহুয়ার টাইম ছিল 1 মিনিট 20 সেকেন্ডস। মৌসুমী খেলাটা কমপ্লিট করেছে মাত্র 2 সেকেন্ড। একজন 2 সেকেন্ড আগে, একজন 2 সেকেন্ড পরে। মৌসুমীর টাইম হচ্ছে 1 মিনিট 18 সেকেন্ড। শুভ্রাদি এনজিওর সাথে যুক্ত আছেন বললেন, কতদিন ধরে যুক্ত? আমি বিগত 16 বছর ধরে আমি এনজিওতে কাজ করছি। অ্যাকচুয়ালি মানে এনজিওতে কাজ করার প্রথম থেকে আমার সেরকম কোনো প্ল্যান ছিল না। অ্যাকচুয়ালি আমার ছোটোবেলায় 1.5 বছর বয়সে পায়ে পোলিও হয়, আচ্ছা, আমার বাঁ পায়ে। তো সেই জন্য ছোটোর থেকেই আমি অনেক কিছু করতে পারতাম না যেগুলো সাধারণ মানুষ করতে পারে। তো যেরকম স্পোর্টসে পার্টিসিপেট করতে পারতাম না, আমি প্রেয়ারে দাঁড়াতে পারতাম না, কারণ স্পেশাল শু ইউজ করতে হয় আমাকে, ক্যালিপার বলি আমরা। তো এই ব্যাপারগুলো ছোটোর থেকেই আমার মধ্যে একটা জেদ তৈরি করে যে আমার নিজের একটা আইডেন্টিটি দরকার। আমি একদিন সবার মতো হব, আমি সবার সাথে কম্পিট করে লড়ে জীবনে আগে এগোবো। তো আমি একটু বড় হয়ে আমি সাইক্লিং শিখলাম, কারণ আমাকে পড়তে যেতে হবে স্যারেদের কাছে। তো সেই জন্য আমি সাইকেলটা শিখতে হয়েছিল আমাকে, এবং আমি সেখানেও আমি বহুবার পড়ে গেছি, কিন্তু তাও আমি উঠে দাঁড়িয়েছি যে আমি একদিন নিশ্চয়ই এটা করব, এবং সেটা আমি সফল হয়েছি। আমি সুইমিং শিখেছিলাম, আমাদের ওখানে লোকাল কম্পিটিশন হয়েছিল, ওখানে আমি সেকেন্ড হয়েছিলাম। আমার মাস্টার্স কমপ্লিট করি আমি ইকোনমিক্সে। ভেরি গুড। তো সেই একই বছরে আমার বাবা রিটায়ার করে যান, এবং আমার খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে আমিও বিলং করি, এবং সেই সময় একটা মানে সংসারের দায়িত্ব আমার ওপর এসে পড়ে। তো আমি পেপার দেখে অ্যাপ্লাই করেছিলাম একটা এনজিওতে ফার্স্ট। তো সেখানে আমি ফার্স্ট ইন্টারভিউতে আমি জবটা পেয়ে যাই। তো আমার এনজিওতে চাকরিটা পাওয়ার পর আমি এমন কিছু মানুষদের সংস্পর্শে আসি যারা মানে সোকল্ড, যারা সমাজের থেকে যারা একটু ব্রাত্য, যারা একটু মার্জিনালাইজড। যেরকম আমি ইন্দো নেপাল বর্ডারে গিয়েছিলাম, ওখানে আমাদের একটা HIV ভালনারেবিলিটি স্টাডি হচ্ছিল। সেখানে ট্রাক ড্রাইভার, ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স, এদের সাথে আমাদের কাজ করতে হয়, এবং সেইটা করতে গিয়ে আমাদের যেটা আরেকটা অভিজ্ঞতা হয়, আমরা ড্রাগ মাফিয়াদের থেকে আমাদেরকে থ্রেট পেতে হয় আর কি। তারা বলে যে তোমরা এইসব কাজ করো না, বন্ধ করে দাও। হ্যাঁ, তো বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ভয় দেখাতে থাকে,
কিন্তু তাও আমরা কাজটা কমপ্লিট করেছিলাম। নেপালে আর্থকোয়েক রেসপন্সে কাজ করেছি, সুন্দরবনে আয়লার পরে আমরা এক গলা জলে গিয়ে সেখানেও গেছি ওদের সাথে কাজ করতে, কিন্তু এগুলো কোনো কিছুই আমার মনে হয়নি স্ট্রাগল মনে হয়নি, কারণ এই কাজটাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছিলাম। এটা আমার প্যাশন বলা যায় আর কি। যে কাজের সঙ্গে যুক্ত তাদের তো তোমাকে অনেক ট্রাভেল করতে হয়। অনেক ট্রাভেল করতে হয় আমাকে, মানে সুন্দরবনেও বলছিল সুন্দরবনে যেতে হয় আমাকে, প্রায়ই যেতে হয়। তোমার কষ্ট হয় না পা নিয়ে? কষ্ট তো খুবই হয় দিদি, ভীষণ রিস্কও। আমি নৌকোয় করে যখন যাই যে কোনো সময় মনে হয় পড়ে যেতে পারি আর কি। মানে বর্ষাকালে গিয়েছিলাম, এই গত অগাস্টেই গিয়েছিলাম, কিন্তু তবু মানে এই মানুষগুলোর টানেও বলতে পারেন এটা আমার একটা প্যাশন বললাম আমার কাজটা, তো সেই জন্য আমি ভীষণ এনজয় করি আমার কাজটা। ভেরি গুড। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, আমি সবসময় বলি। নিশ্চয়ই, মেন্টাল স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই, আমি করব, আমি এগিয়ে যাব, আমি রুখে দাঁড়াবো না। থ্যাংক ইউ শুভ্রা, খুব ভালো লাগলো কথা বলে। আর যারা ভাবে যে শারীরিক সমস্যায় জীবন থেমে যায়, তারা আজকে তোমার গল্প শুনে ইন্সপায়ার্ড হবে। ভেরি গুড শুভ্রা, অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য আমার। কি মনে হচ্ছে খেলাটা দেখে? কষ্টকর একটু? না না, একেবারেই নয়, একটু হাতের এক্সারসাইজ হবে। এই যে। শুরু করি শুভ্রাদি, স্টার্ট। একজন ছিল 1:20, একজন হলো 1:18। এবার দেখবো শুভ্রা কত করে শেষ করেছে, 1:18 কম না 1:18 বেশি। শুভ্রা মুখার্জি খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 14 সেকেন্ড। ভেরি গুড। কি মৌসুমী? হ্যাঁ বলুন দিদি। কি করো? সেলসে আছি, সেলস এক্সিকিউটিভ। ওকে, তো আমার লাইফেও প্রচুর বড় ঘটনা আছে। শুনি। আমার এটা সেকেন্ড ম্যারেজ, 12 বছর হয়ে গেল, বিয়ে হয়ে যায়, দিয়ে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পেছনেও অনেক কারণ থাকে। আমার যে ফার্স্ট হাজব্যান্ড ছিলেন, আমার সাথে ওর বয়স ডিফারেন্স অনেক ছিল, 15 ইয়ার্সের, 15 to 20 ইয়ার্সের মতো ডিফারেন্স ছিল। কেন বিয়ে করেছিল? আমার যে জেঠিমা ছিল, তার দিদির মামা শ্বশুরে, তার বোনের মামা শ্বশুরের ছেলে হচ্ছে আমার হাজব্যান্ড ছিল। তো একদিন আমি তখন মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিই, 16 ইয়ার্স বয়স। তো হঠাৎ করে এসে আমার বাবাকে বলে যে তোমরা কি ছেলে টেলে খুঁজছো, তোমার মেয়ে তো বড় হয়ে গেছে। তো বাবা বলছে ভালো কি ছেলে আছে, তাহলে দেখিয়ে রাখতে পারো। তাহলে হ্যাঁ, আমার একটা মামা শ্বশুরের ছেলে আছে, খুব ভালো। আমার বাবা তো খুব খুশি, গভর্নমেন্ট সার্ভিস করে, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, মেয়েকে বিয়ে দেবো, খুব ভালো থাকবে। দেখতে এসেই আমার শ্বশুর শাশুড়ি আসে, ছেলেকে নিয়ে আসে না। বাবার সাথে কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে। ছেলেকে না দেখি পাকাপাকি হয়ে গেল সব? হ্যাঁ, ছেলেকে দেখা হয়নি। মানে মার সাথে রীতিমতো ঝগড়া। মা কাঁদছে একদিকে বসে, বাড়ি ফ্যামিলি সবাই কাঁদছে, এত ছোট মেয়েকে বিয়ে দিচ্ছ, না বিয়ে দেবই আমার বাবা বলছে। 1 বছর বাদে আমার ফার্স্ট ইস্যু চলে আসে। তারপরে শুরু হলো সন্দেহ। ওর যে কালিগসরা রয়েছে তারা কথা বলতে আসতো, তার ফ্যামিলি মেম্বার্সরা আসতো, ও সেটা পছন্দ করতো না, তুমি কথা বলবে না, মানে ঘরেতে পুরো একগুঁয়ে করে দিয়েছিল আমাকে। আমি ওই মেয়েকে নিয়ে সারাদিন ঘরের মধ্যেই থাকতাম, বাইরে বেরোতে দিত না। তারপর ফাইনালি আমি একদিন খুব এত পরিমাণে অশান্তি শুরু হলো, ফাইনালি আমি মেয়েকে নিয়ে, আমার ছোট্ট ওই 3 বছরের মেয়েকে নিয়ে আমি রাত 10টার সময় খালি পায়ে বেরিয়ে পড়ি, অটো রিজার্ভ করি, বাড়ি চলে যাই। গিয়ে মাকে বলি যে এরকম এরকম ব্যাপার, আমি ওই বাড়িতে থাকতে পারছি না, আমি আর যাবো না। বাবা তখন বলে ঠিক আছে, তোকে কিছু করতাম না, আমি তোকেও চালিয়ে নেবো, আমার মেয়েকে চালিয়ে নেবো। কিন্তু আমি ওখানে থেমে থাকিনি। আমি না বাবা, তোমাকে করতে হবে না, আমি আমার নিজের মেয়েকে দাঁড়িয়ে থেকে বড় করব। তারপরে আমি একটা ভালো সুযোগ পেয়ে একটা টেলিভিশন কোম্পানিতে সেলস এক্সিকিউটিভের একটা দোকানে আমি কাজে ঢুকি। তো ওখান থেকে আরও বেটার অফার পেয়ে আমি একটা মোবাইল কোম্পানিতে এখন আছি, এখন খুব ভালো সেটেলড। মধ্যখানে এই কাজের সূত্রেই আমার সেকেন্ড হাজব্যান্ডের সাথে আলাপ হয়। তো আমি ওকে টোটালি ইগনোর করতাম, টোটালি। মানে আমি সমস্ত কিছু ওকে, মানে প্রথমে তো বন্ধু ছিল, কথা বলতাম, সব বিষয় নিয়ে কথা বলতাম, বন্ধুর মতো হয়ে গেছিলো। তারপরে ও হঠাৎ করে একদিন আমাকে প্রপোজ করে বসে যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না।
আমি চাই আমার এরকম হিস্ট্রি। বলছে থাক তোমার হিস্ট্রি, আমি তোমার মেয়েকে দেখবো। বাড়িতে রাজি হলো? মারা মাসিরা তো খুব এক কথায় রাজি না। মা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো থাকেই যে মেয়ের আবার সেকেন্ড লাইফ শুরু হবে, মেয়ের একটা সাপোর্ট, যে হ্যাঁ বয়সকালে একটা সাপোর্ট হয়ে থাকবে। মেয়ে তো মেয়ে সব মানে মাঠা সবাই খুশি। তখন মেয়ে মেনে নিয়েছিল? মেয়েকে বলেছি, মেয়ে বলছে না মা তুমি করো। আমার যে সেকেন্ড হাজবেন্ড ও ভীষণ সাপোর্ট করে আমার মেয়েকে, ভীষণভাবে। নিজের বাবা যতটা না করেছে মানে দেখেইনি, ওই সেই ভালোবাসাটাই পায়নি, কিন্তু আমার সেকেন্ড হাজবেন্ড থেকে ও সব পেয়েছে, সব। সেকেন্ড হাজবেন্ড বলো না, বলো আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড যেটা গত সেটা তো গত, সেটা নিয়ে আর ভেবে লাভই নেই। একদম আমার হাজবেন্ড, একদম। আমি ওর জন্য প্রাউড। আমার হাজবেন্ডের জন্য আমি এখন প্রাউড যে ও সবার এগেইনস্টে এসে আমাকে বিয়ে করেছে, এবং সঙ্গে মেয়ে থাকা সত্ত্বেও। সঙ্গে মেয়ে থাকা সত্ত্বেও এত বড়। সে এসছে? হ্যাঁ এসছে। হ্যালো, কি নাম? সব্যসাচী মাহাতো। কিভাবে এগিয়ে গেলে? এক তো বাবা মাকে ফেস করতে হবে, তারপর সমাজকে ফেস করতে হবে। একটা জিনিস বিলিভ করি, যখন মনে হয় না যে এটা একে ধরে বাঁচা যায়, এই মানুষটাই ঠিক। এই মানুষটার জন্যই হয়তো আমি অপেক্ষা করেছি, এই মানুষটাকে নিয়ে আমি সারা জীবন চলতে পারবো। তো ওটা আমার মধ্যে সবসময় ছোটবেলা থেকেই চলে, যে আমি যে জিনিসটাকে বিশ্বাস করি সেটাকে লাস্ট পর্যন্ত শেষ করি। বাহ, ভেরি গুড। এই নয় যে বাবা মার এগেনস্টে এসেছি বলে বাবা মাকে ছেড়ে দিচ্ছি। আমি আজও আমার বাবা মা আমার কাছে ভগবানের মতো। নিশ্চয়ই। মানে তারা আমার কাছে অনেক অনেক। তারা কি মৌসুমীকে মেনে নিয়েছেন? আস্তে আস্তে, সেটা আমার চেষ্টাতেই হবে। এখনো তারা একটু রেগে আছেন? স্বাভাবিক, হয়তো সমাজের নিয়মে, সমাজের আবদ্ধতে একটু রেগে আছে। হ্যাঁ, স্বাভাবিক নিয়মে সব ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি অন্তত। নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। বাবা মা বলে কথা, একদম। কতদিন আর রেগে থাকবেন বাবা মা? 3 বছর আমাদের বিয়ে হলো, তো আমার একটা ছোট্ট ছেলে হয়েছে, ছোট্ট বাহ, baby। lovely। 1 বছরে ওকে আনিনি, ও ছোট, ওর জন্য ভীষণ হ্যাপি ফ্যামিলি আমরা এখন। ভগবান আরেকজনকে পাঠিয়ে দেয় তাদের পাশে এমন ভাবে, একদম। দেবের দূতের হয়ে মতন চলে আসে। দেখো মৌসুমীর জীবনে এত কষ্ট, এত দুঃখ, কিন্তু ঠিক সব্যসাচীর মতন একজন মানুষকে পেয়ে গেছে, একদম। যার জন্য আজকে ও হাসছে আমার এখানে দাঁড়িয়ে। একদম। তুমি যেহেতু সব্যসাচীর বউ, এখন তোমায় চেষ্টা করতে হবে যাতে সব্যসাচীর বাবা মা তোমাকে মেনে নেন। সেটা তোমার তরফ একদম। থেকে চেষ্টা করবে, কারণ একদম, মেয়েরা তো সব পারে। হ্যাঁ। তুমি যাবে, দরকার হলে 10 বার দরজা বন্ধ করে দেবে, 11 বেলা ঠিক তোমার ডেকে দেবে। এখন অনেকটা নরম হয়ে গেছে তারা। হ্যাঁ, ভালো থেকো মৌসুমী, খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। একদিকে সবকটাকে টেনে নাও। ওকে, এবার দেখবো মৌসুমীর টাইম 1 মিনিট 14 সেকেন্ডের আগে না পরে সেটাই দেখা। দুর্দান্ত গতিতে খেলা শেষ করেছে মৌসুমী মাহাতো, 1 মিনিট 1 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৌসুমী মাহাতো 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শুভ্রা মুখার্জি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মৌসুমী মির্জা 10 পয়েন্টস এবং ফোর্থ পজিশনে আছে মহুয়া চক্রবর্তী 5 পয়েন্টস। মৌসুমীর পছন্দ ড্রেসিং টেবিল পুষ্পা ফার্নিচার তরফ থেকে, শুভ্রা মুখার্জির পছন্দ লন্ড্রি ব্যাগ, মৌসুমীর পছন্দ বেতের ডাইনিং টেবিল, মহুয়ার পছন্দ শু ক্যাবিনেট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে মৌসুমী মাহাতো, পাচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজের তরফ থেকে শাড়ি। মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজ, আধুনিকতা এবং আভিজাত্যের মেলবন্ধন। চান্স দিলে গিফট পাবে টোস্টার। দুনিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, দুনিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে, ধর হল শক্ত হাতে, ধর হল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, ধর হল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, তুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। এই গানটি
গানটিতে কোন জিনিসটা শক্ত হাতে ধরার কথা বলা হয়েছে? মন আমার কেমন কেমন করে বলো মৌসুমী মির্জা। হাল। ঠিক, 5 পয়েন্ট, সঙ্গে টোস্টার। ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে, ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে, দুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে। যাবো দ্বিতীয় প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে হট টিফিন ক্যারিয়ার। কি নামে লিখিব চিঠি, পোস্ট অফিস নাই জানা, পোস্ট অফিস নাই জানা, বন্ধু তোমার পাই না ঠিকানা, বন্ধু তোমার পাই না ঠিকানা। শীত গেল বসন্ত এলো, কত নানা জাতির ফুল ফুটিল, ওরে ফুলের মধু শুকাইল, বন্ধু ফিরে এলো না, বন্ধু তোমার পাই না ঠিকানা। এই গানটিতে কি শুকিয়ে যাবার কথা বলা হয়েছে? নাই জানা, বন্ধু তোমার পাই না ঠিকানা। বলো মৌসুমী মির্জা। ফুল। -5 মৌসুমী। সঠিক উত্তর কি ছিল মহুয়া? ফুলের মধু। রাইট। একদম। ওরে শীত গেল বসন্ত এলো, কত নানা জাতির ফুল ফুটিল, ফুলের মধু শুকাইল, বন্ধু ফিরে এলো না, বন্ধু তোমার পাই না ঠিকানা, বন্ধু তোমার পাই না ঠিকানা। আচ্ছা, 3 নম্বর গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মেকার। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम, ले लिया दिल ओ हाय मेरा दिल, आए दिल लेकर मुझको ना बहलाना, चुरा लिया। গানটাতে অনেক কিছু চুরি করার কথাও বলা হচ্ছে, আবার অনেক কিছু চুরি না করার কথাও বলা হচ্ছে। কোন জিনিসটা চুরি করতে বারণ করছে? कहीं बदल ना जाना सनम। বলো মহুয়া। নজর। রাইট আনসার, 5 পয়েন্ট, সঙ্গে কফি মেকার। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। যাবো 4 নম্বর গানের প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়ে। তোমার দাদার পাল্লায় পড়ে, তোমার দাদার পাল্লায় পড়ে জাতকুলো মান গেল রে, হার মোর জ্বলিয়া গেল দেওরারি, ওরে হার মোর জ্বলিয়া গেল দেওরারি। হাউস করে দিচ্ছেন বিয়া 5 ভাইয়ের সংসারে, হায়রে 5 ভাইয়ের সংসারে, হাউস করে দিচ্ছেন বিয়া 5 ভাইয়ের সংসারে, হায়রে 5 ভাইয়ের সংসারে, শ্বশুর ভাসুর দেওরা ভালো, শ্বশুর ভাসুর আমার শ্বশুর ভাসুর দেওরা ভালো, মিনসে কপাল পোড়া রে, হার মোর জ্বলিয়া গেল দেওরা রে, ওরে হার মোর। গানটিতে কতজনের সংসারে বিয়ে দেবার কথা হয়েছে? জ্বলিয়া গেল দেওরা রে। বলো মৌসুমী মির্জা। 5 ভাইয়ের সংসারে। একদম কারেক্ট। রাইট আনসার, 5 পয়েন্ট, সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়ে। গানটা একবার গাইবে, মৌসুমী ডান্স করে, মৌসুমী একটু নাচবে। তাই? ও বাবা। তোমার দাদার পাল্লায় পড়ে, তোমার দাদার পাল্লায় পড়ে জাতকুলো মান গেল রে, হার মোর জ্বলিয়া গেল দেওরা রে, ওরে হার মোর জ্বলিয়া গেল দেওরা রে। তোমার দাদার পাল্লায় পড়ে, তোমার দাদার পাল্লায় পড়ে জাতকুলো মান গেল রে, হার মোর জ্বলিয়া গেল দেওরা রে, ওরে হার মোর জ্বলিয়া গেল দেওরা রে, ওরে হার মোর জ্বলিয়া গেল দেওরা রে।
4টে প্রশ্ন হয়ে গেল, যাব শেষ প্রশ্ন এই রাউন্ডের 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে পোর্টেবল গার্মেন্ট স্টিমার। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এই গানের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানের মিল রয়েছে? এই গানটি ভেঙে রবি ঠাকুর একটি গান রচনা করেছিলেন, একদম সেম সুর, সেটা কোন গান? জগৎ মাতালে আমার একলা নিতাই। মহুয়াকে বাদ দিয়ে বাকি 3 জন বলো। মৌসুমী। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে পোর্টেবল গার্মেন্ট স্টিমার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক। এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার হচ্ছে মৌসুমী। মেরদা পাচ্ছে মইনিমন, কাঞ্জিলাল এন্ড সানজের তরফ থেকে একটি শাড়ি এবং শমিজ কান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কায়রি নওজোয়ান হিন্দু মুসলমান, কায়রি নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কার দৌড় কত দূর? খেলাটা হচ্ছে এখানে একজন করে আসবে নাম্বার ওয়াইজ, অভিনয় করবে, বাকি 3 জনকে ওখানে দাঁড়িয়ে বুঝতে হবে যে ও কি অভিনয় করছে। যদি সঠিক বলতে পারো যে অভিনয় করছে সে 10 পয়েন্টস, আর যে বাজার প্রেস করে উত্তর দেবে সেভাবে 5 পয়েন্টস। নাম্বার 1 হাত তোলো। নাম্বার 1 মৌসুমী, এসো। একটি প্রাণী। বলো। মহুয়া। পিকক, ময়ূর। রাইট আনসার, 5 পয়েন্টস মহুয়া এবং মৌসুমী মাহাতো 10 পয়েন্টস। এইবার নাম্বার 2 কে? আমি। কি দেখাচ্ছে বলতে হবে।
বলো মৌসুমী মির্দা। পুতুল নাচ। রাইট আনসার, 5 পয়েন্টস। মহুয়া 10 পয়েন্টস। এইবার নাম্বার 3 শুভ্রা, এসো। প্রবাদ বাক্য। বলো মৌসুমী। কামান। মৌসুমীকে বাদ দিয়ে বাকি দুজন। কামান দিয়ে মশা মারা। সঠিক প্রবাদ বাক্য বলতে হবে। নো, ভেরি সরি, ভেরি সরি শুভ্রা। রাইট আনসার ছিল মশা মারতে কামান দাগা। ওই জন্য প্রথমে মশা দেখিয়েছে, তারপরেও কামান দেখিয়েছে। ভেরি সরি শুভ্রা। এবার নাম্বার 4 হচ্ছে মৌসুমী মির্দা, এসো। দেখো কি দেখাচ্ছে, একটা অনুষ্ঠান। বলো। বসে আঁকো প্রতিযোগিতা। রাইট আনসার, বসে আঁকো প্রতিযোগিতা। 5 পয়েন্টস মহুয়া, মৌসুমী মির্দা 10 পয়েন্ট। দেখবো এবার থার্ড রাউন্ডের স্কোর। থার্ড রাউন্ডে হাই স্কোর হচ্ছে মহুয়া 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মৌসুমী মির্দা 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে মৌসুমী মাহাতো 10 পয়েন্টস। ওকে, গ্রসারি ট্রে মহুয়ার জন্য, মশলা সস আচার সবকিছু মৌসুমী। নন ভেজের ট্রে মৌসুমী মাহাতোর জন্য। করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজি মাহাতো। 3টে রাউন্ডে পর স্কোর। মহুয়া 30 পয়েন্টস, মৌসুমী মির্দা 35 পয়েন্টস, শুভ্রা 15 পয়েন্টস, মৌসুমী মাহাতো 30 পয়েন্টস। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু, শিব যখন নৃত্যরত এই মূর্তির কদর কত? উপর নিচ বিশল্যকরণী পেল না বলে এই পর্বত মাথায় নেবে। এবার বলো। কেউ না? ওকে, দেখে নি তাহলে উত্তর। গন্ধমাদন পর্বত আমরা বলতাম, এবং নটরাজ। সরি, এটার জন্য কোনো পয়েন্টস দিতে পারলাম না। যাবো এবার আমাদের তৃতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্টিম কুকার। সম্পর্কের প্রশ্ন, তোমার মামাতো বোন তার একমাত্র পিসে মশাই, তার দাদা তোমার কে? এবার বলো মৌসুমী। আমার জেঠু। বুঝে দাও। আমার মামাতো বোন মানে আমার মামার মেয়ে, তার পিসেমশাই মানে আমার বাবা, আমার বাবার দাদা মানে আমার জেঠু। 20 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে স্টিম কুকার। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ধাঁধা, মানব মনের অভিব্যক্তি কখনো জল গোলে, দাদরা ইমন কাহারবা শাস্ত্রীয় সঙ্গীতে পেলে।
এবার বলো মৌসুমী। রাগ মানব মনে অভিব্যক্তি, আমাদের মানুষদের রাগ হয়, কখনো জল গলে মানে রাগ গলে জল হয়, দাদরা ইমন কাহার বা শাস্ত্রীয় সঙ্গীতে পেলে মানে রাগ হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। প্রথমে একটি ক্লু আছে, বাদ মানের আগে পাই, পরমাণুর সঙ্গে চেনা চাই, একটি শব্দ এখান থেকে বেরোবে, তারপরে ছবি থেকে একটা শব্দ, লাস্ট একটি অক্ষর আছে, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো অনুভূতি। মৌসুমী। অনু মানে বাদ আর মানের আগে পাই, অনুবাদ অনুমান, ভূত ই অনুভূতি। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো মৌসুমী। ছাই চাপা আগুন। রাইট আনসার, 30 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে গিজার। আজকের দিদি নাম্বার 1 হয়েছে মৌসুমী মির্জা। 125 পয়েন্টস। এবার খেলবো মৌসুমীর সাথে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে যে কোনো একটা গয়না চুজ করবে। সোনার হার আছে, কানের দুল আছে, আংটি আছে, চুড়ি আছে। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। রুটি মেকার, ক্রিম কেকার, ডাবল ডেকার, হোম মেকার, প্রেসার কুকার। প্রেসার কুকার। হোম কুকার, প্রেসার কুকার সব গুলিয়ে গেছে, কিছু বুঝতে পারছি না। আমি বলেছিলাম রুটি মেকার, ক্রিম কেকার, ডাবল ডেকার, হোম মেকার, প্রেসার কুকার। উত্তরটা তো প্রেসার কুকার, হোম মেকার, ডাবল ডেকার, ক্রিম কেকার, রুটি মেকার। সানক্লিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, বেঞ্চের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো। আজকে উইনার মৌসুমী মির্জা পাচ্ছে উইনারের ট্রফি, দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা, সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, সৌমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্প। সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাই আপনারা ভালো থাকুন, নমস্কার।